in association with Studio Rec 66 Private Limited. আজ সারাদিন ধরে খুব বৃষ্টি হয়েই চলেছে, থামার কোনো নাম নেই। এদিকে আমার আবার তান্ত্রিক জেঠুর বাড়িতে যাওয়ার কথা। জেঠুর কথা একটু বলে রাখি, ওনার নাম শিবনাথ ভট্টাচার্য। অনেকে ওনাকে পাগলা বাবা বলে ডাকে, কারণ তিনি বড়ই শিব ভক্ত। তন্ত্র জগতে যার অবাধ বিচরণ, সেই কাল ভৈরবের উপাসনা করতেন তিনি। প্রথম জীবনে তিনি ছিলেন হোমিওপ্যাথি ডাক্তার। গ্রামের অনেক লোকের রোগ ভালো করেছেন তিনি। তারপরে তন্ত্র ও সন্ন্যাসী জীবনে আসা। এখন উনি উচ্চ মার্গের একজন সিদ্ধ পুরুষ। অনেক অসম্ভব কাজ ওনাকে সম্ভব করতে আমি দেখেছি। বিকেল 5টার দিকে বৃষ্টি একটু কমল, কিন্তু পুরো কমল না, ঝিরিঝিরি পড়ছে। ছাতা মাথায় বেরিয়ে পড়লাম জেঠুর বাড়ির উদ্দেশ্যে। জেঠুর বাড়িতে গিয়ে দেখি কয়েকজন লোক এসেছে। জেঠু ওনাদের সাথে কথা বলছেন। জেঠিমা আমাকে বসতে বলে চা বানাতে গেলেন। জেঠু এসে বললেন, চাটা খেয়ে নে, তারপরে আমার সাথে একটু পাশের গ্রামে চল। আর হ্যাঁ, আজ রাতে কিন্তু ফিরবো না, বুঝলি? তোর কোনো অসুবিধা নেই তো? আরে না না, আমার আবার কিসের অসুবিধা? মা জিজ্ঞেস করলে বলবো জেঠুর সাথে গেছিলাম। চা নিয়ে জেঠিমা ঘরে আসলেন, সাথে বাদাম আর তেল দিয়ে মুড়ি মাখা। আমি আর জেঠু ঝটপট খেয়ে বেরিয়ে পড়লাম। পথে যেতে যেতে জিজ্ঞেস করলাম, আচ্ছা জেঠু, পাশের গ্রামে কি কোনো সমস্যা হয়েছে? জেঠু একটু চুপ থেকে তারপরে বলতে শুরু করলো, পাশের গ্রামে এক অশুভ শক্তির ছায়া পড়েছে। এ শক্তি যে সে শক্তি নয়, আমার অভিজ্ঞতা থেকে আমি জানি। তাহলে এই অশুভ শক্তিকে তো আটকাতে হবে জেঠু। আগে গ্রামে গিয়ে সবটা জানতে হবে। অতীতে এমন কি ঘটেছিল যার জন্য গ্রামে এই দুর্দিন নেমে এলো? কথা বলতে বলতে আমরা নীলকণ্ঠপুর গ্রামে এসে পৌঁছালাম। জেঠু নিজের আর আমার গাত্রবন্ধন করে দিলেন। গ্রামে প্রবেশ করতেই বুঝতে পারলাম চারদিকে কেমন যেন একটা নিস্তব্ধতা ঘিরে রয়েছে। আমরা দ্রুত পথ চলতে লাগলাম। সারা গ্রাম জুড়ে একটা গা ছমছমে ভাব। সেই গ্রামের পঞ্চায়েত প্রধান নিতাই সামন্ত, ওনার বাড়িতে গিয়েই আমরা উঠলাম। উনি জেঠুকে দেখে বললেন, পাগলা বাবা, আপনি এসেছেন। আমার কি সৌভাগ্য, আপনার পদধূলি আমার বাড়িতে পড়ল। উনি জেঠুকে প্রণাম করলেন আর বললেন, বাবা ঠাকুর, আপনারা বসুন, অনেকটা পথ হেঁটে এসেছেন। আগে একটু কিছু খেয়ে নিন, তারপর না হয় আপনাকে সব বলবো। নিতাইবাবু ওনার গিন্নিকে ডেকে বললেন, ওহে গিন্নি, এসে দেখো কে এসেছেন। ওনার গিন্নি এসে জেঠুকে প্রণাম করলেন আর বললেন, পেন্নে মই বাবা ঠাকুর। বাবা, আমাদের খুব বেপদ বাবা, আপনি পারেন আমাদের এই বেপদ থেকে রক্ষা করতে। আহা, সেসব হবে খন। আগে তুমি ওনাদের জন্য জল খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। নিতাইবাবুর গিন্নি রান্নাঘরে চলে গেলেন। বেশ কিছু সময় পর খাবার নিয়ে এলেন। ফুলকো লুচি, ছোলার ডাল আর বেগুন ভাজা, সাথে পায়েস। আমরা হাত মুখ ধুয়ে খেতে বসলাম। জেঠু খেতে খেতেই নিতাইবাবুকে জিজ্ঞেস করলেন, আচ্ছা নিতাই, তোমার গিন্নি যে বিপদের কথা বলল, সেটা কি? আমাকে সব খুলে বলো, কিচ্ছু লুকোবে না। তাহলে কিন্তু আমি ঠিক মতো তোমাদের সাহায্য করতে পারবো না। বাবা ঠাকুর, আপনার কাছে কি আর লুকোবো? আপনি সিদ্ধ পুরুষ। আপনার কাছে লুকালে বা মিথ্যে বললে আমার যে পাপ হবে। তারপরে নিতাইবাবু বলতে শুরু করলেন, এটা প্রায় 2 বছর আগের কথা। আমাদের গ্রামে থাকতো বিমল রায়। টাকা সম্পত্তি তার ভালো পরিমাণেই ছিল, আর তাই নিয়েই তার ছিল বিরাট অহংকার। গরিব মানুষদের তিনি মানুষ মনে করতেন না। তার একটা ছেলে ছিল, নাম ছিল বিধান।
বিধান একদিন গ্রামের মেলায় আমাদের গ্রামের হরিচরণ চাষির মেয়ে পূর্ণিমাকে দেখে। আচ্ছা। পূর্ণিমাকে দেখতে খুবই সুন্দর ছিল। তাকে দেখেই বিধান প্রেমে পড়ে যায়। তারপর আস্তে আস্তে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। সেই কথা বিমল রায় একদিন জানতে পারে আর রাগে ফেটে পড়ে। সে ছেলেকে বলে, এই তুই আমার মান সম্মান সব শেষ করে দিলি। আমার ছেলে হয়ে তুই একটা চাষির মেয়েকে ভালোবাসিস? ছি 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 ছি। ছেলে বলে, বাবা, ভালোবাসায় উঁচু নিচু হয় না। আমি ওকে ভালোবাসি, ওকেই বিয়ে করব। কি? আচ্ছা ঠিক আছে, তাহলে তোকে আমি ত্যায্য পুত্র করব। তোমার যা করার তুমি করে নাও, আমি আমার কাজ করব। এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। সেদিন সন্ধ্যাকালে গ্রামের কালী মন্দিরে বিধান আর পূর্ণিমা বিয়ে করল। হঠাৎ একজন এসে বিধানকে খবর দিল তার পিসি নাকি খুবই অসুস্থ। এখনই না গেলে হয়তো শেষ দেখাটিও আর হবে না। বিধান পূর্ণিমাকে তার বাড়িতে দিয়ে চলে গেল পিসির বাড়ির উদ্দেশ্যে। সে তখন জানতো না তাকে মিথ্যা খবর দেওয়া হয়েছে। সেই সুযোগে বিমল লোকজন নিয়ে চলে যায় পূর্ণিমার বাড়িতে। গিয়ে বাড়ির সব জিনিসপত্র ভেঙে গুড়িয়ে দেয়। তারপরে পূর্ণিমার বাবা ও মাকে বেঁধে রেখে তুলে নিয়ে যায় পূর্ণিমাকে। রাতের আধারে আমাদের গ্রামের একটা মাঠে তাকে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। মরার আগে পূর্ণিমা অভিশাপ দিয়ে যায়, আমাকে আমাকে বিয়ে করে সুখে সংসার করতে দিলি না, তোরা দিলি না। আমিও তোদের কাউকে, এই গ্রামের কাউকে সুখে থাকতে দেব না, দেব না। আমি ফিরে আসবো, হ্যাঁ ফিরে আসবো আমি। আর সেই দিন এই গ্রাম শ্মশানে পরিণত হবে। কেউ কেউ রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না। এই বলে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। তারপর তারা পূর্ণিমার দেহ দাহ না করে সেই মাঠেই মাটিতে পুঁতে দিল। আর যে যার মতো বাড়ি চলে গেল। বিধান বাড়ি ফিরে সব ঘটনা শুনে তার স্মৃতিশক্তি হারিয়ে গেল। এখন গ্রামে সে পাগলের মতো ঘুরে বেড়ায় আর পূর্ণিমাকে খোঁজে। তার 1 মাস পর থেকেই অস্বাভাবিক সব ঘটনা ঘটতে শুরু করলো। কখনো কারুর বাড়ির গরুটাকে মৃত অবস্থায় পাওয়া যায়, মনে হয় শরীরের সব রক্ত কেউ চুষে খেয়েছে। আবার কখনো বিভিন্ন পাখিকে রাস্তায় মৃত অবস্থায় পাওয়া যায়। নিতাইবাবু এবার একটু থামলেন। তখন জেঠু বলল, তোমার কথাতে যেটা বুঝলাম নিতাই, পূর্ণিমার আত্মাটা কিন্তু শান্তি পায়নি। সে এখন একটা ভয়ঙ্কর প্রেতে পরিণত হয়েছে। আর ওকে আটকাতে না পারলে পুরো গ্রাম উজাড় হয়ে যাবে। আচ্ছা, আর কি কি জানো বলো তো নিতাই? নিতাইবাবু আবার বলতে শুরু করলেন, এরপর একদিন এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। পূর্ণিমা তার প্রতিশোধ নিল বিমলকে হত্যা করে। সেদিন রাতে বিমল নিজের ঘরে ঘুমিয়েছিল। হঠাৎ তার ঘুম ভেঙে যায়। সে শুনতে পায় বাইরে থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। সে ভাবল এত রাতে কে কাঁদছে, বাইরে গিয়ে ব্যাপারটা দেখতে হবে। টর্চ হাতে নিয়ে সে বাইরে বের হলো। এদিক ওদিক দেখতে লাগলো সে, কিন্তু কোনো কিছুই চোখে পড়ছে না তার। হঠাৎ তার মনে হলো
বাঁশ বাগানের দিক থেকে আওয়াজটা আসছে। সেই দিকে সে এগিয়ে গেল, জিজ্ঞাসা করলো, কে কে ওখানে? বেরিয়ে আসো। কে ওখানে? এত রাতে কাঁদছো কেন? কে আছো ওখানে? কিন্তু কেউ বেরিয়ে আসলো না। কান্নার আওয়াজ আরো জোরে হতে লাগলো। বিমল তখন ভাবল, এত রাতে কে যে কাঁদছে? ভিতরে গিয়ে দেখি তো কে কাঁদছে। এত রাতে সে আস্তে আস্তে বাঁশ বাগানের ভিতরে প্রবেশ করলো। ভেতরে প্রবেশ করে সে যা দেখলো তাতে তার গায়ের সব লোম খাড়া হয়ে গেল। শরীর আচমকা কেঁপে উঠল তার। এইসব শুনতে শুনতে আমাদের খাওয়া শেষ হলো। হাত মুখ ধুয়ে তক্তপোষে বসলাম আমরা। তারপর নিতাইবাবু আর জেঠু সিগারেট ধরালেন। একটা লম্বা টান দিয়ে নিতাইবাবু আবার বলতে শুরু করলেন, বিমল তখন দেখল এক নারী মূর্তি, সারা শরীরটা কঙ্কাল, কিছু কিছু জায়গায় মাংস অবশিষ্ট আছে, আর সেটা পচে গলে বাজে গন্ধ ছাড়ছে। চোখগুলো বাইরে বেরিয়ে এসেছে। তারপর বিমল পিছনে ফিরে পালাতে যায় আর দেখে সেই নারী মূর্তি তার সামনে দাঁড়িয়ে। বিমল কিছু বোঝার আগেই সেই নারী মূর্তি প্রবল আক্রোশের সাথে বিমলের মাথাটা উল্টো দিকে ঘুরিয়ে দেয় আর তার ঘাড়ে দাঁত বসিয়ে শরীরের সব রক্ত চুষে নেয়। তারপর এক বিরাট অট্টহাসি হাসতে হাসতে বাঁশ বাগানের চারদিকে ঘুরতে থাকে, যেন অনেক দিনের স্বপ্ন তার আজ পূরণ হলো। পরদিন সকালে গ্রামের লোকজন খবর পেয়ে দেখতে যায়। সেখানে গিয়ে সবাই বুঝে যায় এটা কোনো সাধারণ মানুষের কাজ না। তারপর থেকে সবাই বেশি ভয় আর আতঙ্কে আছে। সন্ধ্যা নামলে কেউ আর ঘর থেকে বের হয় না। এরপর একদিন আর একটা ঘটনা ঘটল। তারপর একদিন আর একটা ঘটনা ঘটল। আমাদের গ্রামের একটি ছেলে শহরে পড়াশোনা করে, ওর নাম বাবাই। একদিন সন্ধেবেলা ও শহর থেকে ফিরছিল বাড়িতে। সে শহরে থাকতো, তাই এই সব ব্যাপারে কিছুই জানতো না। জানলে হয়তো সন্ধেবেলায় ফিরতো না। স্টেশনে ট্রেন থেকে নেমে পায়ে হেঁটেই বাড়ির দিকে ফিরছিল সে। হঠাৎ তার মনে হলো তার পিছনে কেউ আসছে। পিছনে ঘুরে দেখলো কেউ কোথাও নেই। কি হলো? ব্যাপারটা তার কাছে খুব একটা ভালো ঠেকলো না। সে দ্রুত হাঁটতে লাগলো, কিন্তু তার মনে হলো তার শরীর যেন আস্তে আস্তে ভারী হয়ে আসছে, আর একটা পচা গন্ধ তার নাকে আসলো। ভয় সে ঘামতে শুরু করলো। কোনো রকমে দৌড়ে সে সোজা গিয়ে বিষ্ণু মন্দিরে ঢুকে পড়ল। তারপর সে যা দেখলো, ভয়ে জ্ঞান হারালো। আচ্ছা, সে দেখলো একটা নারী মূর্তি বিশ্রী রকম হাসি হাসছে আর এগিয়ে আসছে। তার মুখ থেকে টাটকা রক্ত ঝরে পড়ছে। সেই নারী মূর্তি কিছুটা এগিয়ে এসে থমকে দাঁড়িয়ে গেল। মন্দিরে সে কিছুতেই প্রবেশ করতে পারল না। শিকার ধরতে ব্যর্থ হওয়ায় সে রেগে যায়। একটা গগন ফাটানো চিৎকার করে সে হাওয়ায় মিলিয়ে যায়।
এতক্ষণ বলে নিতাইবাবু একটু থামলেন। জেঠু বললেন, নিতাই, হ্যাঁ বাবা ঠাকুর। তোমাকে কয়েকটা জিনিস আমি লিখে দিচ্ছি, সকালবেলায় সেইগুলো জোগাড় করে দিতে হবে তোমাকে, বুঝেছ? আচ্ছা বাবা ঠাকুর, সব জিনিস মিলিয়ে ঠিক মতো নিয়ে আসবো। ঠিক আছে। সেদিন সারা রাত আর ঠিকমতো ঘুম হলো না। জেঠু শুতে যাওয়ার আগেই পুরো বাড়িতে গাত্রবন্ধন করে দিলেন। সারা রাত বৃষ্টি চলল মুষলধারে। পরদিন সকালে উঠে জানতে পারলাম রাস্তার মোড়ে কেউ একজন মরে পড়ে আছে। আমি আর জেঠু এ কথা শুনেই ছুটলাম সেই দিকে। গিয়ে দেখি সেই একইভাবে তাকে মারা হয়েছে। তার প্রাণহীন দেহটা মাটিতে পড়ে আছে। কেউ তার মাথা উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। শরীরটা রক্তশূন্য। সবাই ভয়ে জেঠুর পায়ে পড়ে কান্নাকাটি শুরু করলো আর বলল, আরে ভয় পেও না, ভয় পেও না, তোমরা ভয় পেও না, শান্ত হও, শান্ত হও, সবাই শান্ত হও, ভয় পেও না, আমি আছি তো। শোনো, আজ রাতেই এই পিশাচিনির খেলা আমি শেষ করব। এখন সবাই যে যার বাড়ি যাও, বুঝলে? একদম চিন্তা করবে না। বিকেলে সবাই নিতাইয়ের বাড়িতে চলে আসবে। আর হ্যাঁ, বাড়িতে কেউ একা থাকবে না, মনে থাকবে? হ্যাঁ। আমরাও বাড়িতে এসে কিছু খেয়ে নিলাম। তারপরে জেঠু নিতাইবাবুকে ডেকে বললেন, নিতাই, নিতাই। হ্যাঁ বাবা ঠাকুর। আমি যেগুলো আনতে বলেছিলাম সেগুলো সব এনেছো তো? হ্যাঁ, সব জিনিস একেবারে মিলিয়ে ঠিক করে নিয়ে এসেছি। দুপুরে আমরা স্নান খাওয়া সেরে নিলাম। আমি শুয়ে বিশ্রাম নিলাম, কিন্তু জেঠু শুল না। তিনি একটা পুরনো পুঁথি নিয়ে নাড়াচাড়া করছিলেন আর কি যেন ভাবছিলেন। এর মধ্যেই দুপুর গড়িয়ে বিকেল হলো। গ্রামের সবাই এক এক করে নিতাইবাবুর বাড়িতে হাজির হলো। জেঠু সবাইকে বলল, আজকের রাতটা সবাই এইখানেই থাকবে, ঠিক আছে? সেই কথা মতোই সবার জন্য রান্না হলো। রাতে সবাই খাবে। সন্ধ্যা নামতেই জেঠু পুরো বাড়িতে গাত্রবন্ধন করলেন। তারপর জেঠু তার সব জিনিস গুছিয়ে নিলেন। তারপর আমাকে বললেন, তুই কি আমার সাথে যাবি ওই মাঠে যেখানে পূর্ণিমাকে পুঁতে রাখা হয়েছিল? হ্যাঁ যাব। তুমি যখন আছো তখন ভয় কিসের জেঠু? এত বিশ্বাস আমার ওপর? স্বয়ং কাল ভৈরবের আশীর্বাদ যার উপর আছে তাকে বিশ্বাস না করে পারা যায়? কোনো অশুভ শক্তির সাধ্য নেই যে তোমার কোনো ক্ষতি করে। ঠিক আছে বাবা, ঠিক আছে, অনেক প্রশংসা হয়েছে আমার। এখন তুই গিয়ে খেয়ে নে, আমি আজ রাতে কিছুই খাবো না। আচ্ছা। জেঠুর কথা মতো আমি খেয়ে এলাম। তারপর আমি, জেঠু, নিতাইবাবু আর তার কিছু লোকজনকে সাথে নিয়ে আমরা সেই মাঠের দিকে রওনা দিলাম, সাথে ৩-৪টে কোদাল মাটি খোঁড়ার জন্য। আমরা কিছু পথ হাঁটার পর মাঠে এসে পৌঁছালাম। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। জেঠু তার ঝুলি থেকে এক মুঠো ধুলোর মতো কি যেন বের করল। ওম ক্রিম চামুণ্ডায় নমঃ, ওম ক্রিম চামুণ্ডায় নমঃ, ওম ক্রিম চামুণ্ডায় নমঃ। তারপর সেটা ফুঁ দিয়ে ছড়িয়ে দিল আর তার সাথে সবার গাত্রবন্ধন করে দিল। ওই দিকটায় গর্ত খোঁড়ো। তারপর জেঠু মাঠের একটা নির্দিষ্ট জায়গা দেখিয়ে সেখানে খুঁড়তে বলল। আর জেঠু হোমের সব সামগ্রী ঝুলি থেকে বের করে গোছাতে শুরু করলো। আমিও জেঠুকে সাহায্য করলাম। তারপর জেঠু হোমকুণ্ডের চারিদিকে একটা সুরক্ষা রেখা টেনে দিল, যাতে হোমে কোনো রকম ব্যাঘাত না ঘটে। আমি আর জেঠু সেই রেখার ভিতরে বসলাম। জেঠু আমাকে বলল, শোন, যাই হোক না কেন এইখান থেকে একদম উঠে যাবি না। ঠিক আছে। বাকিদের উদ্দেশ্য করে জেঠু বলল, শোনো, কারোর কোনো ভয় নেই। আমি সবার গাত্রবন্ধন করে রেখেছি। কেউ কিছু দেখলে বা ভয় পেলে এইখান থেকে একদম পালাবে না, বুঝলে? তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও। জেঠু এবার হোমকুণ্ডে আগুন দিলেন আর এক এক করে হোমের জিনিস হোমকুণ্ডে আহুতি দিতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই আকাশ কালো হয়ে এলো। চারিদিকে ঝড় উঠতে শুরু করলো। গাছগুলো এত জোরে দুলতে শুরু করলো যেন এখনই ভেঙে পড়বে।
যারা মাটি খুঁড়ছিল তাদের চোখে ধুলো বালি ঢুকে যায়, তাদের মাটি খুঁড়তে খুবই অসুবিধা হয়। এইবার আমি যা দেখলাম তাতে আমার ভয়ে জ্ঞান হারানোর উপক্রম হলো। আমি দেখলাম একটা ছায়া মূর্তি হোমকুণ্ডের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে, কিন্তু কোনো একটা অদৃশ্য শক্তি তাকে ভিতরে আসতে বাধা দিচ্ছে। জেঠু এবার চিৎকার করে বললেন, পূর্ণিমা, পূর্ণিমা, আমি জানি তোর আত্মা এখনো শান্তি পায়নি, কিন্তু তোর প্রতিশোধ তো তুই নিয়েছিস বিমলকে হত্যা করে। গ্রামের মানুষ তোর কি ক্ষতি করেছে? তুই তাদের কেন হত্যা করছিস? শোন, আমি তোকে বলছি, তুই তোর এই হত্যা লীলা বন্ধ কর। আমি তোকে কথা দিচ্ছি, তোর আত্মার মুক্তি পেতে আমি তোকে সাহায্য করব। পূর্ণিমা, শোন আমার কথা। তারপর একটা কান্নার আওয়াজ পাওয়া গেল। সে বলল, কি দোষ করেছিলাম আমি? আমি তো ভালোবেসে বিয়ে করেছিলাম। কত আশা ছিল আমার স্বামী হবে, স্বামী নিয়ে সুখে সংসার করব। না, সেটা হতে দেয়নি এরা। ঠিক আছে, আমি চলে যাব আমি। বাবা ঠাকুর, আমাকে মুক্তি দিন আমাকে। বাবা ঠাকুর, মুক্তি দিন। ওম মহাকালং যজদ্দবং দক্ষিণে ধূমবর্ণকম বিভ্রতং দণ্ডখটাঙ্গ দ্রষ্টা ভীমং মুখম শিশুম ব্যাঘ্রচর্মাবৃতকটিং তুন্দিলং রক্তবাসসম ত্রিনেত্রমূর্ধং কেশঞ্চ মুণ্ডমালা বিভূষিতম জটাভারলসচ্চ চন্দ্র খণ্ডমুগ্রং জলন্নিভম। ওম 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 মহাকালং যজদ্দবং দক্ষিণে ধূমবর্ণকম। ওম। ব্যাস, আর কোনো আওয়াজ নেই। ঝড়টাও শান্ত হলো। এতক্ষণে নিতাইবাবু আর তার লোকজন মিলে পূর্ণিমার দেহ মাটি খুঁড়ে বের করে এনেছে। জেঠু হোমকুণ্ডের শেষ আহুতি দিয়ে কাল ভৈরবের নাম নিয়ে উঠে দাঁড়ালেন। তারপর পূর্ণিমার কঙ্কাল দেহটা তুলে নিয়ে শ্মশানের দিকে যেতে লাগলেন। আমরাও জেঠুর পিছনে যেতে লাগলাম। শ্মশানে পৌঁছে আমরা কাঠ দিয়ে একটা চিতা তৈরি করলাম। জেঠু পূর্ণিমার দেহ গঙ্গা জলে ধুয়ে দিলেন, কারণ তিনি চান পূর্ণিমার আত্মা যেন পবিত্রভাবেই মুক্তি পায়। তারপর আমরা পূর্ণিমার কঙ্কালটা চিতার উপরে শুইয়ে দিলাম। জেঠু মন্ত্র পড়ে চিতাতে আগুন দিলেন। তারপর আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। চিতা নিভে এলে জেঠু সেই চিতা ভস্য থেকে পূর্ণিমার দেহাবশেষ একটা মাটির পাত্রে রেখে পাশের নদীতে ভাসিয়ে দিলেন। তারপর আমরা সবাই বাড়ি ফিরে গেলাম। সেখানে আরও একদিন ছিলাম, কিন্তু না, কোনো অস্বাভাবিক ঘটনা সেখানে ঘটেনি। নিতাইবাবু বললেন, পাগলা বাবা, আপনার দয়াতেই আজ এই গ্রাম রক্ষা পেল। জয় কাল ভৈরব। সবই ভগবানের ইচ্ছা, বুঝলে? আমরা তো তাঁদের ইচ্ছাতেই চলি। এরপর আমরা নিতাইবাবু, ওনার গিন্নি আর গ্রামের সবাইকে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।